জঙ্গলের মধ্য দিয়ে যে পথটা সোজা চলে গিয়েছে গ্রামের শেষ প্রান্তে, সেই দিকটা দিয়ে নিঝুম রাতের অন্ধকারে গা মিশিয়ে চলে যাচ্ছিল দিগন্ত। তার হাতে লাল রঙের শালু কাপড় মোড়া কিছু একটা ছিল। ওইটা নিয়ে সে চলেছে একাই। দুই পাশে কেয়া ঝোপ থেকে বেশ কিছু জ্বলন্ত চোখ তার দিকেই তাকিয়ে আছে। অপার্থিবভাবে গাছের শুকনো পাতাগুলো বাতাসে দুলে এমন একটা শব্দ করছে যেটা শুনেই সাধারণ মানুষের ভয়ে বুকের রক্ত হিম হয়ে যাবে। কিন্তু দিগন্ত কিন্তু নির্বিকার। সে ওই ভীতিকর শব্দ শুনে তার মনে কোনো প্রভাবই পড়ছে না। উল্টে তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা তীক্ষ্ণ হাসি। ওই হাসিতে লেগে রয়েছে একটা নিষ্ঠুরতা। সে বলে উঠল, এইবার আমার সময় হয়েছে। তুই আমার উপর অত্যাচার করে পার পেয়ে যাবি ভেবেছিলিস, তাই না? কিন্তু জানিস তো, এক মাঘে কিন্তু শীতে যায় না। এইবার আমার সময় হয়েছে। তোর এই সদ্য জাতা আমার কবজার মধ্যে চলে আসবে। তুই আমার ভালো রূপ দেখেছিস, কিন্তু এইবার দেখবি তুই আমার শয়তানি এক রূপ। এই পরিমাণ ক্ষতি করতে পারে এই রূপ। তৈরি থাক। নিজের সাথে নিজেই কথা বলতে বলতে সে জঙ্গলের মধ্যে এমন একটা পথে এসে দাঁড়ালো যেইখানে পথটা দুই দিকে বেঁকে গিয়েছে। এইবার সে তার বুকের পকেট থেকে কিছু একটা বের করলো, তারপর ঝুঁকে পড়ল মাটিতে। সেটা রেখে সে তাকে শিখিয়ে দেওয়া একটা গুহ্য মন্ত্র পড়ল এবং সেই সাথেই এক মনে কাকে স্মরণ করতে লাগলো। চোখ বুজে সে বসে পড়ল পাশেই দাঁড়িয়ে থাকা একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে। বহুক্ষণ কোনো সারা শব্দ এলো না, কিন্তু এইবার একটা ঝড়ের ঝাপটা এসে সামনে যে গাছটা ছিল ওই গাছের পাতাগুলোকে দুলিয়ে দিল, আর সেই গাছে থাকা কাকের বাসাটা পড়ল মাটিতে। দিগন্ত এইবার দেখল যে তার সামনে যে গাছটা থেকে বেশ কিছু পাখি এইবার উড়ে গেল ডানা মেলতে মেলতে, আর আকাশে চক্রাকারে উড়তে লাগলো ওই পাখিগুলো। নিবিড় আঁধারের দিকে এইবার তাকিয়ে দেখল দিগন্ত। একটা খচমচ শব্দ হচ্ছে, আর ঠিক ওই সময় কেউ যেন এগিয়ে আসছে। সেই সাথেই বাতাসে এক প্রকার আষ্টে গন্ধ জেগে উঠল। সে উত্তেজিত হয়ে উঠল আর আনন্দের হাসি হাসতে হাসতে বলে উঠল, ওই তো আসছে। এইবার এইবার আমার কোনো কিছুর ভয় নেই। আমি এইবার সঠিক জায়গায় পৌঁছতে পারবো। ধীরে ধীরে ওই অন্ধকার জঙ্গল থেকে গুটি গুটি পায়ে এগিয়ে এলো একটা মিশকালো বর্ণের শিয়াল। আর ওই শিয়ালটা আকারে বেশ বড়। শুধু বড় বললে ভুল হবে। আর শুধু তাই নয়, ওই শিয়ালের চলার পদক্ষেপে একটা ছন্দ আছে। অন্ধকারের মধ্যেই ওই শিয়ালের চোখের দিকে চোখ পড়ল দিগন্তের। সে দেখল উজ্জ্বল প্রদীপের শিখার মতো ওই শিয়ালের চোখ দুটি জ্বলছে আর নিভছে, কিন্তু পার্থক্য আছে রঙের দিক থেকে। প্রদীপের শিখা হয় হলদেটে, কিন্তু ওই শিয়ালের চোখের রং রক্ত জবার মতোই লাল। আর ওই শিয়াল মাথায় কেটে আছে তিলক। ওই তিলকটা দেখেই সে উঠে পড়ল আর সাষ্টাঙ্গে প্রণাম করল ওই শিয়ালকে। শিয়াল এইবার এসে তাকে পথ দেখিয়ে নিয়ে চলল। ওরা ধরল বাম দিকের পথ। পথের মধ্যে আলো বলতে তেমন কিছুই নেই। তাই দেখে দিগন্ত এইবার বলে উঠল, বাপরে, যা আঁধার হয়ে আছে, আঁধারে তো চলাটা বেশ কঠিন। চোখ সয়ে গেলেও তো এইখান দিয়ে যাবো কি করে? ঠিক ওই সময় পাশের নলখাগড়ার বন থেকে জেগে উঠল একটা উজ্জ্বল আলোক, নীলচে বর্ণের শিখা। ওই আলোতেই সে চলতে শুরু করল।
পথেই মাঝেই সে শুনল অপার্থিব চিৎকার। ওই চিৎকার শুনে তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল একটা হিম শীতল ধারা, আর সেই সাথেই তার পাশ দিয়ে কতগুলো মৃত মানুষ মাটির তলা থেকে উঠে দুই হাত সামনে প্রসারিত করে এগিয়ে এলো। তাদের সেই বীভৎস রূপ দেখে হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে উঠছিল। ওই সময় দিগন্ত একটা জিনিস বজায় রেখে তাকে ভয় দেখাবার চেষ্টা করছে, কিন্তু দিগন্ত মনে করল সেই সাবধান বাণীটা যে শিয়ালে দেখানো পথের বাইরে এক পা অন্যদিকে ওই জীবগুলো তাকে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে। সে তাই ওই শিয়ালকে দেখে দেখেই তার কথা স্মরণ করে এগিয়ে গেল। যে জঙ্গলটার মধ্য দিয়ে সে এগিয়ে যাচ্ছিল ওই গাছগুলোর অনেক আগে মৃত্যু হয়েছে, কেননা কোনো গাছেই নেই কোনো পাতা। আর এইখানে আষ্টে গন্ধটা সে এতই পাচ্ছিল যে সে নিজের ধুতির বাড়তি কুচিটা নাকে ধরে এগোতে শুরু করল। একসময় তার পথ চলা শেষ হলো, কেননা দূরে একটা বিরাট গাছের নিচে যে বড় কোটর আছে ওইখান থেকে ভেসে এলো একটা মানুষের স্বর। ওই স্বরে প্রাণের আকুতি ছিল অনেক। সে শুনল ওই ব্যক্তিটি কাকে যেন বলছে, দোহাই, আপনাকে আমি কোনোদিন ফাঁকি দিয়ে চলে যাওয়ার কথা কল্পনাও করব না। দয়া করে আমাকে প্রাণে মারবেন না। আমি সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমাকে ছেড়ে দিন। ওইসব আমি কিছু জানি না। তুই আমাকে ফাঁকি দিয়ে চলে যেতেও পারবি না। মনে রাখিস, তোর এমন কোনো কিছুই নেই যা আমার আয়ত্তের বাইরে। আমি ইচ্ছে করলে এক নির্দেশে তোকে আমার বশীভূত প্রেত দিয়ে এমন শায়েস্তা করতে পারি যে তুই কল্পনাও করতে পারবি না। কথাটা বলে একটা সন্ডা মার্কা অত্যন্ত নিম্ন রুচি সম্পন্ন তান্ত্রিক তার পাশ থেকে নিয়ে এলো একটা কাকের কাটা মাথা, আর সেই সাথে কিছুটা চুল পড়েছিল ঠিক পাশেই। ওই দুইটি নিয়ে নিজের মুঠির মধ্যে শক্তভাবে চেপে ধরল, আর তারপর কঠিন স্বরে কি একটা মন্ত্র জপতে লাগলো। ওইদিকে ওই লোকটা ভয়ে ভয়ে তাকিয়েছিল ওই তান্ত্রিকের ক্রিয়াকাণ্ডের দিকে। সে ভীত হয়ে বাইরের খোলা জায়গায় তাকিয়েছিল। এইবার সে ঘামতে শুরু করলো, কেননা আগুনের লকলকে শিখাতেই ওই সাধনা কক্ষটা পুরোটাই দেখা যাচ্ছিল। ওই তান্ত্রিকের ওই কক্ষেই রাখা ছিল দেওয়ালের দিকে একটা আস্ত কঙ্কাল, কিন্তু ওই কঙ্কালটা বহুদিনে, তাতে মাটি লেগে সেইটা সাদা থেকে ধূসর বর্ণের হয়ে গিয়েছে। ওই তান্ত্রিক যখন নিজের মুঠিটা বন্ধ করে হাতটা ঘুরিয়ে আগুনের উপর রেখে এক নাগারে মন্ত্র পড়ে যাচ্ছিল, ওই সময় ওই লোকটা উঠে পালাবার চেষ্টা করতে গিয়েই মাটির নিচ থেকে হঠাৎ করে উঠে এলো আর তার পা দুটি চেপে ধরল। আর ওই যে কঙ্কালটা ঝুলন্ত অবস্থায় ছিল সেটা এইবার ঝুলন্ত অবস্থায় কোনো প্রকার স্পর্শ ছাড়াই নড়তে শুরু করলো। এইবার ওই লোকটা অসহায়ের মতো ভয় পেয়ে গিয়ে ভীত কণ্ঠে বলে উঠল, আমাকে ছেড়ে দিন, আমার খুব ভুল হয়েছে। ওই কঙ্কালটার দিকে দৃষ্টি ফেরাতেই তার বুকটা ধড়াস করে উঠল। একটা ছোট দড়ির সাথে ওই কঙ্কালটা ঝুলছিল। এইবার সেইটা জাদু বলে ওইখানে চক্রাকারে ঘুরতে লাগলো, আর তার দাঁত কিরমির করার শব্দ হয়ে উঠল। আর ওই কঙ্কালটাই খনা সুরে বলে উঠল, এটাকে আস্ত চিবিয়ে খাবো, আমার হাত থেকে রক্ষা করতে পারবে না তোকে। ঘরের বাতাবরণ এইবার বেশ উত্তপ্ত হয়ে উঠল, আর মাটির নিচ থেকে বেরিয়ে আসা ওই হাতটার বন্ধন এইবার তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। তান্ত্রিক এইবার তার দুই চোখ মেলে চাইল। তার দৃষ্টি দেখে আড়াল থেকে দিগন্তই ভয়ে থরথর করে কেঁপে উঠল, কিন্তু টু শব্দটি করল না। ওই কঙ্কালটা এইবার নেমে কাছে এগিয়ে এলো, আর তারপর শুধু কাছে ঘেঁষে দাঁড়িয়ে রইল ওই লোকটার পাশে। কঙ্কালের দাঁত কিরমির করার শব্দটা তখনও কানে আসছিল সকলে।
তান্ত্রিকটি এইবার তার হাতের মুঠিটা খুলে দিতেই দেখা গেল সেইখানে এক রাশ ছাই। ওই ছাইটা এইবার সে একটা মালসায় রাখল। তারপর ওই কঙ্কালের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ব্যাস, ওইটুকুই সংকেত দরকার ছিল। ওই কঙ্কালটা এইবার অট্টহাসি করে উঠল, আর ওই লোকটি কেঁদে উঠে বলল, আপনি দয়া করে আমাকে এইবারের মতো মার্জনা করে দিন। বাড়িতে আমি স্ত্রী পুত্র নিয়ে থাকি, তাদের কি হবে? ঠোঁটের কোণে একটা বিশ্রী রকমের হাসি ফুটিয়ে বলে উঠল ওই তান্ত্রিক, ঠিক আছে, আমার এই কঙ্কাল আমার নির্দেশেই তাদেরকেও আজকে রাতেই খুন করবে। তোরা বিদেহী হয়ে থাকলেও কিন্তু আমার কাছ থেকে মুক্তি পাবি না। আর কথা বলার সুযোগ পেল না। তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো একটা আর্তনাদ। ওই আর্তনাদে ভরে উঠল সমগ্র ঘরটা। বাইরে থেকে ডেকে উঠল নিশি রাতের প্যাঁচা। দিগন্ত দেখল যে কখন যেন ঝোপের আনাচে কানাচে বন্ধ হয়ে গিয়েছে ঝিঝির ডাক। আর ওই কঙ্কালটা ব্যক্তিটির মাথার চুল ধরে তাকে টানতে টানতেই নিয়ে যেতে থাকলো পিছনের একটা ভাঙা অংশ দিয়ে আধারে। যেতে যেতে ওই ব্যক্তিটি দুই হাত ছুটতে ছুটতে ক্রুদ্ধ আর অশ্রু সজল কণ্ঠে বলে উঠল, তুই নিস্তার পাবি না তান্ত্রিক, তোকে শেষ হতেই হবে। আমি অভিশাপ দিচ্ছি, যেভাবে যেভাবে তুই আমার নিধন করবি ঠিক ঠিক ওইভাবেই তোকে মরতে হবে। তোর এই কুরুচিকর ক্রিয়াই তোকে বিপদে ফেলে দেবে। আহ! কথাটা বলতে বলতে ওই লোকটাকে টেনে নিয়ে চলে গেল ওই কঙ্কালটা। তারপর দূর আধার থেকে ভেসে এলো ওই ব্যক্তিটির মরণ আর্তনাদ। তারপর একটা খচমচ শব্দ শুনতে পেল ওই দিগন্ত। তার তখন ভয়ে দুই পা থরথর করে কাঁপছে। সেইবার ভয়ে ভীত হয়ে আড়াল থেকে বেরিয়ে এলো ওই তান্ত্রিকের সামনে। তান্ত্রিক তখন কিছু চেলা কাঠ দিয়ে ওই আগুনের শিখাটা উস্কে দিচ্ছে যাতে আগুনটা বেশ ভালো করে ধরে। সেই সাথেই পাশেই ধুনির ধোয়াতে দিয়ে ফেলেছে নারকেল ছোবড়া। তান্ত্রিকটি এইবার দিগন্তের উপস্থিতি বুঝতে পেরে তাকে বলে উঠল, কি দরকার এইখানে? কে ওইখানে? কার এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আছে আমার অজ্ঞতাবশত? থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে যায় দিগন্ত। সে দুই হাত জোর করে বলে ওঠে, আমি সাধু বাবা, আপনি আমাকে আসতে বলেছিলেন। আগুনের আঁচে এইবার ওই তান্ত্রিক চোখ দুটি কুঁচকে ভালো করে দিগন্তের মুখটা দেখে নিল। তারপর বলে উঠল, ও দিগন্ত, তুই এখানে? ঠিক আছে, বসে পড়। আমার কথা অনুসারে এইখান অব্দি আসতে পেরেছিস, আর যেইটা আনতে বলেছিলাম সেটা কি এনেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই যে লাল পুটলিতে আছে। কথাটা বলে দিগন্ত রেখে দিল লাল পুটলিটা ওই তান্ত্রিকের সামনে, অর্থাৎ তার বাল্যের এক সময়ের খেলার সাথী, যাকে সে অল্প অল্প করে নিজের চোখের সামনে পাল্টে যেতে দেখল। উভয়ের মধ্যেকার বাচনের মধ্যে তুই শব্দটা নিত্য নৈমিত্তিক। যাই হোক, ওই তান্ত্রিক এবার আসন ত্যাগ করে উঠে পড়ল, আর বাইরে থেকে একটা মিশকালো শিয়াল উকি দিয়ে দেখল। ঘাড় ঘুরিয়ে দিগন্ত দেখল যে ওই শিয়ালের জিভ বেয়ে টস টস করে গড়িয়ে গড়িয়ে পড়ছে লাল রঙের তরল। ওইটা যে কারোর রক্ত সেইটা বুঝতে তার বেশি সময় লাগলো না। এমন গুমট পরিবেশে দিগন্তের হাঁসফাঁস অবস্থা ছিল। বিরাট গাছের গুড়ির ভিতরটা ছিল ফাঁপা, এবং সেইখানেই তার বন্ধু ফেঁদে বসেছে নিজের কারবার। সকলে এইখানে এসে পৌঁছাতে পারে না, তার হদিশ সে ভালো করেই পেয়েছে। বিনা অনুমতিতেই একবার কে যেন ভুল করে ঢুকে পড়েছিল এই জঙ্গলের অভ্যন্তরে। তারপর থেকে গ্রামের লোক আর তাকে খুঁজে পায়নি, যদিও মায়াগুড়ির জঙ্গল নামে এই জায়গাটা পরিচিত। এইখানকার আশেপাশে কোনো গ্রাম নেই, ছিল কিন্তু মারণ ব্যাধিতে উজাড় হয়ে গিয়েছে। শুধু পড়ে আছে গ্রামের সেই বাঁশভূমিগুলো।
শূন্য অবস্থায়, কিন্তু সেইখানে প্রতি ভাদ্র মাসের শনিবার আর অমাবস্যার তিথিতে জেগে ওঠে অপঘাতে মৃতরা। তারপর তাণ্ডব চলে। যাই হোক, ওই তান্ত্রিক উঠে গিয়ে লাল পুটলিতে থাকা একটা শোল মাছ আর সেই সাথে নিজের থেকে বাড়তি একটা বন্ধ কলসি ধরে রেখে এলো বাইরের দিকে। তারপর পরপর 3 বার শোনা গেল শিয়ালের হুক্কা হুয়া ডাক, আর ওই ডাকেই কেঁপে উঠল নিঝুম রাতের প্রতিটি গাছপালার পাতা। তারানাথের কাছে যাব বলে মোড়ের মাথার দোকান থেকে পাসিংশ অনেক আগেই কিনে রেখেছিলাম। এখন শুধু কিশোরী সেনের প্রতীক্ষা। সে এসে গেলেই আমরা একত্রে গিয়ে ঠাকুর মশাইয়ের বৈঠকখানায় গিয়ে পৌঁছাতে পারবো, আর আড্ডা জমে উঠবে। দূর থেকে কিশোরীকে আসতে দেখে আমি এইবার বাইরে বেরিয়ে এলাম। মাথার উপর পরিষ্কার তারা ভরা আকাশ। যেহেতু মাঘ মাস, তার উপর আবার শীতকাল, তাই বৃষ্টির সম্ভাবনা নেই। কিশোরী আমাকে দেখে দূরে থেকেই হাত তুলে এবার কাছে এগিয়ে এলো। আমি তার উপর কিঞ্চিত ছদ্ম রাগ দেখিয়ে বলে উঠলাম, আহ কিশোরী, তোমার যা দেরি হয়, এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলো তো? কিশোরী ভুরু কুঁচকে আমার সামনেই তার হাত ঘড়িটা আমার আস্তিন গুটিয়ে দেখে বলে উঠল, কই হে, মাত্র 10 মিনিট দেরি হয়েছে। ওই পথে একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই সময় লাগলো। আমার তোমার কথাটা মনে আছে, আমি তাড়াহুড়ো করছিলাম, কিন্তু ওই ভদ্রলোক তো আর আমাকে ছাড়তেই চায় না। কোনো ক্রমে তার হাত ছাড়িয়ে এসেছি। চলো চলো, ঠাকুরমশাই হয়তো আমার আর তোমার অপেক্ষায় বসে আছেন। তারানাথের ওইখানে গিয়েই দেখি যে চারি সদর উঠোনে উনুন ধরিয়ে রেখে দিয়েছে, আর তারানাথকে দেখলাম একটা শাল জড়িয়ে সেই জ্বলন্ত উনুনের সামনে বসে তাপ নিচ্ছে নিজের দেহে। আমাদের দেখে বেশ খুশি হয়ে বলে উঠলেন, আরে তোমরা, আজকে তো আর বাদলার দিন নয়, তাহলে যে হঠাৎ করে? বাহ রে, বাদলা ছাড়া আমাদের আসতে নেই বুঝি? এই চলে এলাম আজকে গল্প শোনার কারণে। ঠাকুরমশাই, আজকে আর কোনো গায়ে গুই শুনছি না, দয়া করে একটা ভূতের গল্প শোনান। তারানাথও যেন আজকে গল্প বলার মেজাজেই ছিল, তাই তাকে বেশি ধরাধরি করতে হলো না। বৈঠকখানার ঘরে ঢুকে তিনি আমাদের থেকে পাসিং শোটা নিয়ে সেইটায় গোটা কয়েক টান দিয়ে তারপর বলতে শুরু করলেন, সে আজ থেকে অনেক দিনের আগের কথা হে। কলকাতার এই শীত কি বা, আমি দেখেছি শীত। শীতকালে ঠান্ডা পড়তো সেই পাড়া গ্রামের দিকে। আমি তো পায়ে হেঁটে বহু গ্রাম নগর ইত্যাদি ভ্রমণ করেছি। আসলে আমাদের তান্ত্রিকদের মধ্যে শরীর গরম রাখার নানাবিধ উপায় ছিল, সেইগুলো দিয়েই নিজেদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতাম। সে যাই হোক, একদিন আমি ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি একটা জায়গায়। তখন ওই সন্ধে হব হব করছিল। চলতে চলতেই আমার কানে ঘণ্টা ধ্বনির শব্দ প্রবেশ করলো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তখন আকাশ বেশ পুরোপুরি আঁধার করে না এলেও আকাশের পটভূমিকায় ছড়িয়ে পড়েছে কমলা রঙের বর্ণ, আর ওই রঙের সাথেই পশ্চিম দিকে ডুবতে ব্যস্ত সূর্যদেব। আমি শুনতে পেলাম যে পাখির দল ডানা মেলে চলে যাচ্ছে নিজেদের বাসার দিকে। ওই দেখে আমার মন ভরে উঠল। বাতাসে ছড়িয়ে পড়েছে ধূপের সুগন্ধ। আমি দাঁড়িয়েছিলাম ঠিক ওই সময় কে যেন আমার সামনে এসে দাঁড়ালো। আমার চিন্তা জাল ছিন্ন হয়ে গেল। আমি এইবার চোখ ফিরিয়ে দেখলাম সে একটা সধবা মেয়ে, কমলার ওপর নীল রঙের ডুরে শাড়ি পরে আমার দিকে প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। তার সেই আবেদনময় ভঙ্গি দেখে বেশ মুগ্ধই হলাম। স্ত্রী লাবণ্যের কথা শুনেছিলাম, এ যেন ঠিক তার প্রতিমূর্তি। আর শুধু তাই নয়, সে আমাকে আবার বলে উঠল, এই নিন ঠাকুর মশাই, প্রসাদ নিন।
মায়ের প্রসাদ গ্রহণ করুন। আমি 2 হাত বাড়িয়ে তার কাছে প্রসাদ নিয়ে সেটা মাথায় ঠেকিয়ে নিয়ে গ্রহণ করলাম। তারপরেই সে নূপুরের ছমছম শব্দ তুলে চলে গেল। আমি এইবার আবজা আলোতে দেখতে পেলাম যে এইটা একটা ঠাকুর দালান। বিরাট সান বাঁধানো লাল রঙের দালানটি সেকেলে জমিদার বাড়ির আদলের মতোই আর কি। পূজারী ঠাকুরের সামনে পঞ্চপ্রদীপ নাড়িয়ে নাড়িয়ে আরতি করছে, আর বেদির ওপর শোভা পাচ্ছে মায়ের মূর্তি, মা কালীর মূর্তি। আমি প্রণাম করলাম। ঠিক ওই সময়ই আমার সামনে একটা কাণ্ড ঘটল। কে জানে কেন মায়ের গলায় পরিহিত যে বিরাট জবার মালাটা ছিল সেটা আপনার থেকেই ছিঁড়ে পড়ল মাটিতে। আর ওই দৃশ্য দেখে আমার মনে জেগে উঠল অশুভ সংকেত। যেটুকু সুখের অনুভূতি জেগেছিল আমার মনে, সেটা এক লহমায় হ্রাস পেয়ে গিয়ে সেই জায়গাটা পূরণ করে দিল আতঙ্কের অনুভূতিতে। আমি সন্ধ্যের আবজা আলোতে দেখলাম যে দালানের দিকে সেন দৃষ্টি মেলে একটা সূক্ষ্ম আত্মার মতো কেউ দাঁড়িয়ে আছে, আর হিক করে বিশ্রী রকমের হাসিতে তার মুখ পড়ে গিয়েছে। কিন্তু সেইটা ক্ষণিকের জন্যই। তারপর গর্ভগৃহ থেকে বেরিয়ে এলো একটা শব্দ। আমি পায়ে পায়ে কাছে এগিয়ে গেলাম আর দেখলাম যে ওই পুরোহিত হঠাৎ করেই কেমন যেন করছেন। আমার যাওয়ার আগেই তার হাতে থাকা পঞ্চপ্রদীপটা পড়ল মাটিতেই। আমি ছুটে গিয়ে ওই দিকে এগিয়ে গেলাম এবং সমবেত ভিড় ঠেলে গিয়ে দেখি যে সত্যি পুরোহিত মশাইয়ের ঠোঁটের কোষ বেয়ে রক্ত বেরুচ্ছে। চোখ জেগে রয়েছে বিস্ময়ের দৃষ্টিতে। ওই দেখেই আমি বুঝতে পারলাম এইবার কোত্থেকে দ্রুত পায়ে চলে এলো একটা অল্প বয়সী মেয়ে। সেই মেয়ে এবার ঝুঁকে পড়ল সেই পুরোহিতের দিকে, আর ওই নিস্তেজ হয়ে যাওয়া দেহটা ধরে বারংবার ঝাঁকুনি দিতে লাগলো। দেখলাম ওই মেয়েটার চোখের 2 কোণে এতক্ষণে সঞ্চিত হতে থাকা চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে টস টস করে, আর 2 ফোঁটা পড়ল ওই পুরোহিতের বুকের ওপর। সে বলে উঠল, বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? তুমি তুমি কথা বলছো না কেন? ঠিক ওই সময় সেই মেয়েটা যে আমাকে প্রসাদ দিয়েছিল সে ঘোমটা মাথায় দিয়ে প্রবেশ করলো। আমার দিকে উনি এক পলক তাকিয়ে তারপর বলে উঠল, কিরে নিরুপমা, কি হয়েছে তোর? তুই ওইভাবে চোখের জল ফেলছিস কেন? কি হয়েছে ওনার? এই কেউ ডাক্তার ডেকে আনার ব্যবস্থা করো। কথাটা বলেই ঠাকুরের জন্য যে কলসিতে জল রাখা ছিল ওইটা দিয়েই পুরোহিতের চোখ মুখে জলের ছিটে ফোঁটা দিতে শুরু করলেন, আর বারবার ঠান্ডা হাত পা ডলতে শুরু করলেন। আমি কিন্তু তখন ঠায় দাঁড়িয়েছিলাম। একটা জিনিস বুঝতে পারলাম যে এই বিগ্রহটা বেশ জাগ্রত। আমি যেহেতু বহুদিন সাধনা করেছি তাই আমার কিছু ক্ষমতা দিয়ে আমি সেটা বুঝতে পারছিলাম। মায়ের অন্তর থেকে বেরিয়ে আসছিল তেজ। আমি ওই বিগ্রহের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে প্রণাম করলাম আর মনে মনে ওই পুরোহিতের সুস্থ কামনা করলাম। ঠাকুরমশাই, ওই পুরোহিত কি পূজাতে কোনো ত্রুটি করেছিল? জিজ্ঞাসা করল কিশোরী। আরে না না, পুজো ত্রুটি কোনো রকমই করেনি। আসলে ব্যাপার কি জানো, আমি তো কম করে অনেক পুজোই করেছি। আমার পৈতৃক পিঠেতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকতো। তাছাড়াও গ্রামের ইতিউতি পুরোহিতগিরিও অনেক করেছি। সেই সূত্রেই আমার জানা ছিল অনেক প্রকার পুজো পদ্ধতি। আমি ওই গ্রামে ওই বাড়িতে পৌঁছে প্রায় 10 মিনিট ধরে শুধু ওই মন্ত্রপাঠ আর পুজোর পদ্ধতি দেখছিলাম। বলতেই হবে একেবারে নিখুঁতভাবেই উনি করছিলেন সেটা। কিন্তু ওই অশুভ আত্মাকে দেখেই আমার মনে জেগে উঠল একটা ভয়। আর যে সন্দেহ থেকে ওই ভয়টা আমার মনে জেগে উঠেছিল সেটাই একেবারে হলো বলতেই হবে। আমি অবশ্যই বিগ্রহে থাকা মা কালীকে অনুরোধ করতেই উনি আমার ইচ্ছের পূর্তির ব্যবস্থাও করে দিলেন। ধীরে ধীরে একটা গোঙানি সূচক কথা ভেসে এলো ওনার কণ্ঠ হতে। আমি চেয়ে দেখলাম যে ওই পুরোহিত চোখ মেলে চেয়ে আছেন।
সকলেই বেশ উৎফুল্ল আর আগ্রহ সহকারে তাকিয়ে দেখলো তার দিকে। আর ওই সময় বাইরে একটা জুতো খোলা আর মচমচ শব্দ আমার কানে এলো। দেখলাম এই গ্রামের মধ্যবয়সী একজন ডাক্তার এসে উপস্থিত হয়েছে। তার হাতে আবার একটা ডাক্তারির বাক্স। ওইটা নিয়ে তিনি এলেন, আর তারপর সকল ভিড় কাটিয়ে বলে উঠলেন বেশ বিরক্ত ভরসরেই, আপনারা কি উন্মাদ? রোগীকে এই সময় বাইরে রেখে দিয়েছেন। ওনাকে এখন ভেতরে শুয়ে দিন, আর ওনার শিয়রে অষ্টপ্রহর রেখে দিন কাউকে যে তার সেবা করবে। কিন্তু ওই পুরোহিত কিছুতেই উঠতে পারছিলেন না। আমি দেখলাম একটা কিছু তার উপর চেপে বসে আছে, ফলে উনি উঠতে পারছেন না। দৃষ্টিটা ঘোলাটে বর্ণের হয়ে যাচ্ছে। আমি এইবার গিয়ে সকলের সামনেই ওনার সামনে বসে পড়লাম, আর মায়ের পায়ের থাকা একটা জবা ফুল তার বুকে চেপে মন্ত্র পড়তে শুরু করলাম, আর 3 বার ফু দিলাম। ঠিক তারপরেই উনি যেন একটু স্বস্তি পেলেন। সকলেই ওনাকে নিয়ে চলে গেল। আমার এই কর্মকাণ্ড দেখে সকলের চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। আমিও চলেই যাচ্ছিলাম, ওই সময় ওই মেয়েটাই এসে আমার পায়ে পড়ে গেল। তারপর কাতর অনুরোধের স্বরেই বলল, ঠাকুর মশাই, আপনি এ কিসের শক্তি দিয়ে করলেন? আপনি কোনো সাধারণ কেউ নন, সেইটা আমি বুঝতে পেরেছি। দয়া করে যদি আমার আতিথ্য গ্রহণ করেন তাহলে বড়ই খুশি হব। তারপর আপনি উঁচু জাতের কুলীন ব্রাহ্মণ, সেবার সুযোগ থেকে বঞ্চিত করবেন না। আমি তো কারুর বাড়িতেই থাকি না, আমার পথে পথে ঘুরে বেড়ানোই কাজ। তবু যদি বলেন তাহলে আমি আপনার এই ঠাকুর দালানের রাত্রিটা কাটিয়ে দিতে পারি। উনি তাতেই রাজি হলেন। আমি ওইখানে কাঠকুটো জেলে নিয়ে থাকতে শুরু করলাম। যখন ডাক্তারবাবু রোগী দেখে চলে যাচ্ছিলেন, তখন তাকে জিজ্ঞেস করলাম, আসল ব্যাপার কি? ঠাকুরমশাই, কোনো কিছু দেখে উনি ভয় পেয়েছিলেন, আর ওই ভয়ের কারণেই পূজা করাকালীন ওনার হৃদযন্ত্রটায় একটা ধাক্কা পড়ে। সেই কারণেই উনি পড়ে গিয়েছিলেন মাথা ঘুরে। আর শুধু তাই নয়, পুরোহিতের আর বাঁচার আর কোনো আশাই ছিল না, কিন্তু অদ্ভুতভাবে উনি বেঁচে গেলেন। ওটাই আশ্চর্য লাগছে। এই কথা বলে চিন্তিতভাবে চলে গেলেন উনি। আমি এইবার ভাবতে বসলাম যে এই বাড়িতেই কোনো অঘটন হয়ে চলেছে, যদিও আমি তার হদিশ পাচ্ছিলাম না। ওই দিনটার কিছুই হলো না। রাত্রিবেলা আমি দালানেই কাটিয়ে দিলাম, কিন্তু রাতের দিকে দূর থেকে হোগলার বন থেকে ভেসে এলো হুক্কা হুয়ার স্বর, আর আমার ঘুমটা গেল। আমি উঠেও পড়লাম। বাইরে থাকলে আমার তেমন ঘুম আসে না, বরং আমার ঘুম বেশ পাতলাই। উঠে পড়লাম আর দেখলাম বাইরের প্রশস্ত উঠোনে নেমে এসে চাঁদের জ্যোৎস্নার কিরণ। হঠাৎ করেই দেখলাম যে কেউ র্যাপার মুড়ি দিয়ে ঢুকে পড়ল ভিতরে। আমি আধারে লুকিয়ে পড়লাম, আর ঢুকেই আড়াল থেকে লক্ষ্য করতে লাগলাম ওই ব্যক্তিটা যে গায়ে চাদর মুড়ি দিয়ে ঢুকেছিল, এ কি যেন একটা এই বাড়িতে ফেলতেই যাবে। ওই সময় আমার চোখে পড়ল সেই জিনিসটা। আমি আর কিশোরী উভয়ই চমকে উঠে বললাম, কি দেখলেন ঠাকুর মশাই? যা দেখলাম সেটা আমার কাছে সত্যি অনভিপ্রেত বলেই মনে হলো। দালান পেরিয়ে একটা ছোট রোয়াক আছে, ওইটা পেরিয়ে গেলেই মূল বাড়ির মধ্যে প্রবেশের পথও আছে। আর একটা কথা বলাই হয়নি, ওই বাড়িটার মালিক রঞ্জন চাটুর্যে, আর ওই যে মেয়েটা আমাকে প্রসাদ দিয়েছিল তার নাম মৃণালিনী। সে আমাকে অনেকবার অনুরোধ করেছিল শীতের মধ্যে বাইরে থাকতে না, কিন্তু আমার জেদের কাছে তার সমস্ত অনুরোধ ব্যর্থ হলো। আর তার ফলেই একটা সর্বনাশ যে হতে পারে তার হাত থেকে বাঁচিয়ে তুলতে পারবো বলে মনে মনে অনেক আশ্বস্তই ছিলাম। চাদর মুড়ি দেওয়া লোকটি এইবার এলো। তার হাতে শাল পাতার একটা ডালি, আর তার মধ্যে কলা পাতায় মোড়া কিছু একটা। আমি এইবার ওই আড়াল থেকে বেরিয়ে এসে তার পিছু নিলাম, আর দেখতে লাগলাম সে কি করে। সে একবার আমার দিকে পিছন ঘুরে তাকিয়ে দেখলো, কিন্তু আধারে সে পারল না আমাকে দেখতে। কিন্তু আমি তাকে স্পষ্টই দেখতে পাচ্ছিলাম।
সে বাস্তু ভিটের মাটির মধ্যে একটু গর্ত করে তারপর কি যেন একটা জিনিস টুক করে রেখে দিয়ে পাঁচিল টুপকে বাইরে বেরিয়ে গেল। আমি দু হাত গুটিয়ে দেখলাম যে ওই গর্ত থেকে কালো রঙের ধোঁয়া বেরিয়ে এলো। তারপর ওই ধোঁয়াটা আকার ধারণ করলো দুইটি মিশমিশে কালো রঙের কুকুরের। ওই কুকুরের চোখ দুটি বেশ জ্বলছিল। বাতাসে নাক টেনে আমার অস্তিত্ব সম্বন্ধে অবগত হয়েই ওই এক জোড়া কুকুর আমার দিকে ছুটে এলো, কিন্তু আমার দিকে ওরা ধেয়ে আসার আগেই আমি আমার সাথে থাকা ত্রিশূলটা নিয়ে টেনে দিলাম লক্ষণ গণ্ডি। ওই গণ্ডিটাই আমাকে ওই কুকুর দুটির হাত থেকে রক্ষা করলো। ওরা বারবার আমার দিকে ধেয়ে এসে আমাকে মেরে ফেলার চেষ্টা করলো। তারপর আবার বাড়ির মধ্যে সদস্যদের শান্তির ঘুম ভগ্ন করার অভিপ্রায় চলে যাচ্ছে দেখেই আমি দূর থেকে কিছুটা মাটি তুলে সেটার গুচ্ছ মন্ত্র পাঠ করলাম, আর আমার ওই মন্ত্রের প্রভাবেই ওই কুকুরগুলোকে কে যেন শূন্যে তুলে ছুঁড়ে আছাড় মারলো বাড়ির বাইরে। ওই কুকুরগুলো যে অত দাপাদাপি করছিল সেই শব্দ কি ওই বাড়ির লোক শুনতে পায়নি? না কিশোরী, ওই কুকুরগুলো সাধারণ কুকুর নয়, নরক থেকে উঠে আসা নিম্ন শ্রেণীর জীব। ওদের কাজই হচ্ছে যে সাধারণ মানুষকে মেরে ফেলা। কিন্তু আমি এই সম্বন্ধে আগে থেকে জেনে গিয়েছিলাম নিজের সাধন শক্তি গুণে। ফলে ওই ছেলেটা যখন ওই অবিচার ক্রিয়া করতে গেছে তখন আবাহন করে নামিয়ে এনেছিলাম আমার বশীভূত প্রেতকে। তাকে নির্দেশ দিতেই সে নিজের খেলা দেখিয়ে দিল। আমার কোনো প্রকার ক্ষতি করতে না পেরে ওই কুকুর দুটি শেষে বাতাসে মিলিয়ে গেল, শুধু তাদের গায়ের লোম পড়ে রইল। ও বাবা, তোমার কি হয়েছে? ওগো, কে কোথায় আছো? আমার এ কি হলো? বাবা, বাবা তুমি এমন করছো কেন? আমি ওই জ্যোৎস্না রাতেই দাঁড়িয়েছিলাম, আর যখন চুপ করে একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথাই ভাবছিলাম তখনই ভিতর থেকে পুরোহিত মশাইয়ের মেয়ের কাতর আরতি আমার কানে এসে ধাক্কা মারল। আমি দেখলাম যে বাইরে এসে দাঁড়িয়েছে ওনার মেয়ে, আর শুধু তাই নয়, তার চিৎকার চেঁচামেচিতে অনেকেই ঘুম থেকে উঠে দরজার কপাট খুলে বেরিয়ে এসেছে। সকলের চোখেই বিস্ময়, আর তারা সকলেই ওই মেয়েটিকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। দেখুন না বাবা কেমন করছে। দাঁড়া, আমরা আসছি। সুধা, তার স্বামী এবং বাড়ির অন্যান্য সদস্যরা নেমে এলো নিচে। তারপর নিচে নেমে এসে তাকে ঘিরে ধরল এবং হাট করে খোলা দরজা দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ল। ওই মেয়েটা এবার হাউ হাউ করে কেঁদেই একটা। আমিও এগিয়ে গেলাম, কেউ অবশ্য আমাকে ভ্রুক্ষেপ করলো না। ঝাল লণ্ঠন খাটের কাছে যে টেবিলটা আছে ওইখানেই জ্বলছিল, কিন্তু আমি তার মধ্যেই যা দেখার দেখে নিয়েছি, আর নিজের মনে প্রমাদ গুনতে শুরু করে দিয়েছি। কি করলেন আপনি? এইবার ঠাকুর মশাই বেশ গম্ভীর হয়ে গেলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বলে উঠলেন, যা দেখলাম সেটা যদি না দেখতাম তাহলেই বেশ ভালো ছিল। শুধু দেখাই না, তার সাথে উপরি হিসাবে ঘটে গিয়েছিল একটা কাণ্ড। গিয়ে দেখি যে পুরোহিত মশাই বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। ওনার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, আর ওনার বিছানা জুড়ে রক্তও ছড়িয়ে। এত রক্ত যে কোত্থেকে এলো সেটা কিছুই বুঝে উঠতে পারলাম না। ওনার বিস্ফারিত চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম যে উনি আবার ভয় পেয়েছেন, আর কম্পিত স্বরে কিছু একটা বলার জন্য চেষ্টাও করছেন। আমি ওই ঝাল লণ্ঠনে শিখা উস্কে দিয়ে তার মুখের দিকে তুলে ধরলাম, আর ওনার অঙ্গুলি যেই দিকে ইশারা করা আছে ওই দিকেও লণ্ঠনটা তুলে নিয়ে দেখলাম সেইখানে কিছুই নেই। আমি আবার পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ওইখানে কি দেখতে পাচ্ছেন আপনি? প্রথম দিকে কোনো উত্তরই তিনি দিতে পারলেন না, কিন্তু তারপরে ধীরে ধীরে আড়ষ্ট কণ্ঠেই বললেন, ওই যে ওখানে কে বিরাট ডানা মেলে দাঁড়িয়ে আছে, ও যে আমাকে নিয়ে যেতে এসেছে। ও আমার দেহের সমস্ত রক্ত শুষে নিয়ে আমাকে মৃত্যুদণ্ড দিতে চায়। আমি বুঝলাম যে হয়তো বা উনি সত্যি কথাই বলছেন, কিন্তু তবু একবার আমাকে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্রটা মনে মনে জপতেই হলো। অতিপ্রাকৃত এমন অনেক জিনিসই আছে যা সাধারণ সাদা চোখে দেখা যায় না।
আমি আমার পরিধেয় রুদ্রাক্ষের মালাটা শক্তভাবে চেপে ধরলাম, তারপর মন্ত্র পড়লাম চোখ বুজে, আর নিমিষের মধ্যেই আমার কাজও হলো। দেখলাম যে বাতাসে ভর করে আছে তদন্তযুক্ত একটা বিরাট জাতীয় কিছু। ওইটা নিম্ন শ্রেণীর জীব। সে আমার দিকে তাকিয়ে আছে জ্বলন্ত দৃষ্টি মেলে। এইবার আরেকটা কাণ্ড ঘটল। ওই যে জীবটা বাতাসে ভাসছিল জাদু বলে, তার চোখের লালচে মণিগুলো কেমন যেন জ্বলন্ত হয়ে উঠতেই বিছানায় শুয়ে থাকা পুরোহিত মশাই উঠলেন। তারপর তার মেয়ের গলা টিপে ধরলেন। আমার চোখের সামনেই তার দুই দাঁত ধীরে ধীরে বড় হতে লাগলো। আর ঘটনার আকস্মিকতার দরুন আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। ওইদিকে পুরোহিত বাবুর কন্যা নিজেকে বন্ধনমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করছেন। সে নিজেকে মুক্ত করতে করতে বারবার বলছিল, বাবা, আমার গলা ছেড়ে দাও, আমার যে কষ্ট হচ্ছে। কেন তুমি এরকম উগ্র হয়ে গেলে? আমি তো তোমার বিয়ে, তুই কি আমাকেও মেরে ফেলবে? ওই মুহূর্তেই পুরোহিত মশাই হো হো করে অট্টহাসি করে বলে উঠল, এই বাড়ির সবাইকে শেষ করার দায়িত্ব আমি পেয়েছি। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতে গেলেই সকলকে মরতে হবে, কিন্তু কিন্তু আগে আগে তোকে শেষ করব। ওই দৃশ্য দেখে ঘরে থাকা সকলেই বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু দরজার কাছে পৌঁছবার আগেই দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। আর থাকে রাখা বইগুলো ওই সদস্যের ওপর গিয়ে পড়ল। ওই মুহূর্তে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার ঝোলাটা ছিল কিছুটা তফাতেই। ওইদিকে হাত বাড়িয়ে সেটা নিতে গিয়েই আমার গায়ের ওপর কে যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলল। আর ওই নিঃশ্বাসের মধ্যে মিশে ছিল একটা তীক্ষ্ণ কটু গন্ধ। আমার মাথা ঝিমঝিম করে উঠল। আমি দুই হাতে মাথাটা চেপে ধরলাম, তবু হেরে যাওয়ার ছেলে আমি নই। পরে আমি তীব্র যন্ত্রণার অনুভূতিকে গ্রাহ্য না করেই ওই দিকে চলে গেলাম, আর আমার পুটুলি থেকে বের করলাম মালাটা, আর দেওয়ালে ঠেস দিয়ে উগ্র চণ্ডিকা মন্ত্রতে আমার বশীভূত প্রেতকে আহ্বান করতে লাগলাম। আমাকে বাধা দেওয়ার জন্য পুরোহিত মশাইয়ের ভিতর অনুপ্রবেশকারী ওই শয়তানটা আমাকে তার বিশাল ধারালো সদন্ত তুলে আঘাত করতে আসতেই কিছু একটা তাকে এমন ধাক্কা দিল যে সে ছিটকে পড়ল। আর আমি দেখলাম আমার মন্ত্র শক্তির গুণে ওই প্রেত চলে এসেছে। তাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম শূন্যে ভাসমান ওই শক্তিকে। তারপর কি হলো তা আমার মনে নেই, শুধু মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। ঘরের মধ্যে অনেক দামি আসবাবপত্র ছিল, কাঁচের জিনিস, তা মাটিতে পড়ে ভাঙতে লাগলো। আমিও আমার জ্ঞান হারিয়ে ফেললাম। বেহুশ হয়েছিলাম। তারপর যখন জ্ঞান ফিরে পেলাম তখন আমার মনে হলো আমি খোলা আকাশের নিচে শুয়ে আছি। আমি ধরপড় করে উঠে বললাম। আমার খানিক আগেই ঘটে যাওয়া সব ঘটনা মনে পড়ে গেল। দেখি যে সকলে দাঁড়িয়ে আছে আর কাকে যেন ঘিরে রয়েছে। আমি উঠে বসতেই আমার দিকে তাকিয়ে সুধা বলল, ওই তো ঠাকুরমশাইয়ের জ্ঞান ফিরেছে। দেখলাম যে সকলেই মাথা নত করে তাকিয়ে আছে। পরপর দুটি মৃতদেহ, একটি ওই পুরোহিত আর পরেরটা তার মেয়ের। দুইটি দেহের মৃত্যুর কারণ দম বন্ধ হয়ে মারা যাওয়া। আমি উঠে বললাম। ধীরে ধীরে আমার দৃষ্টি পরিষ্কার হয়ে এলো। তারপর আমি এগিয়ে গিয়ে দেখলাম যে মৃত্যু হয়েছে বটে, কিন্তু ওই মৃত্যুটা হলেও এরা সশরীরেই বিচরণ করবে, আর তাদের মধ্যে যে কোনো সময় যে কোনো প্রেত সত্তা এসে তাদের ইচ্ছে মতোই চালনা করতে পারবে। ওইটা দেখি আমার বেশ ভয় ধরল মনে। আমি এগিয়ে গিয়ে তাদের দেহ স্পর্শ করলাম। দেহ যদিও শীতল, কিন্তু আমার স্পর্শতেই ওই দেহ দুটি একবার নড়ে উঠল। আমি সকলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? আপনারা দেহের সৎকার্য করেননি কেন? জানেন না এইভাবে মৃতদেহ ফেলে রাখলে সেটা দোষ পেয়ে যায়? কারুর মুখে কোনো কথা নেই। সকলেই একটা আতঙ্কে থরথর করে কাঁপছে যেন।
আর সেই কারণটা কি সেটা আমি খানিকক্ষণ পরেই বুঝতে পারলাম। বাড়ির মধ্যে যেইখানে ঠাকুর দালানে পুজো হয় সেইখানে আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে। আর এও দেখা গেল যে বাড়ির মধ্যে যেইখানে গোয়াল ঘর ছিল সেইখানে একটা গরুও মারা গেছে। আমার বুঝতে বাকি রইল না যে এই সবের পিছনে কার হাত থাকতে পারে। আমি এবার সদর দরজা দিয়ে বেরোতেই যাব, দেখি সুধা এসে আমাকে জিজ্ঞাসা করলো, ঠাকুরমশাই, আপনি এভাবে চলে যাচ্ছেন আমাদের এই বিপদের মুখে ফেলে রেখে? সুধার কণ্ঠটা আমার কাছে বেশ কাতরি শোনালো। রাত্রি ততটা ঘন হয়নি। আমি তার কথার উত্তর দিয়েই বললাম, না, তোমাদের এই বিপদে ফেলে রেখে চলে যাওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। আমি বাড়িটাকে চারিদিক দিয়ে গণ্ডি কেটে সুরক্ষিত করে দিচ্ছি। আর এই দুজনের দেহ নিয়ে শ্মশানে চলো। এদের মধ্যে অপশক্তি প্রবেশ করেছে। এদের যদি দেহটা অক্ষত থাকে তাহলে এরা এই গ্রামটার ওপর রীতিমতো দাপিয়ে বেড়াবে। কথাটা বলে যেই না বাইরে পা রাখতে যাচ্ছি, ওই সময় আমার পথের সামনে যে দরজাটা আছে ওটা দড়াম করে শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। আর ইতিউতি বাতাস বইতে শুরু করলো। ওই দেখে আমি প্রথম দিকে চুপ করে দাঁড়িয়ে থাকলেও পরে আমার কাছে গুহ্য কিছু মন্ত্র থাকার কারণে এইগুলোর সহায়তা নিয়ে বাধা অতিক্রম করতে একেবারে সক্ষম হলাম। আমি আমার সাথে রাখা কিছুটা সর্ষের গুঁড়ো নিয়ে সেটা ছড়িয়ে দিতে লাগলাম। আর দূর থেকেই বাড়ির সদস্যদের উদ্দেশ্যে বলে উঠলাম, তোমরা ওই দুটি মৃতদেহকে আমার এইখানে নিয়ে চলে আসো। দুজন দুইবারে পেঁজা গোলা করে নিয়ে এলেই হয়ে যাবে। বাড়ির মধ্যে দুজন শক্ত সামর্থ্যবান চাকর ছিল। ওরাই এগিয়ে এলো ভিড়ের মধ্যে থেকে। তারপর ওই দেহ দুটি যেই না তুলতে গেল অমনি তাদের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। আর একজন অদৃশ্য কিছু দেখে তো ভয়ে দিশেহারা হয়ে পালিয়ে গেল ঝোপের আড়ালে। এইবার আমি নিজে গিয়ে ওই দেহগুলোর দিকে ফেলে দিলাম কিছুটা ছাইয়ের ভস্য গুঁড়ো। তোমরা ভালো করেই জানো যে আমার তন্ত্রমন্ত্র নিয়েই কারবার। আমাকে তাই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক দ্রব্যই রাখতে হয় কাছে। বাতাস বইছিল বেশ তীব্রভাবে। দেখলাম যে মাটিতেই পড়ে আছে দুটি দেহ। ওই দেহটা দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে তাদের মধ্যে খানিক আগেই প্রাণ ছিল। আমি এগুতে যাব তার আগেই আকাশে আমাদের অজান্তেই ঘনিয়ে এলো কালো মেঘের সারি। মাথার ওপর চাঁদ যেটুকু ছিল সেটুকুও ঢেকে গেল ওই মেঘের আড়ালে। হঠাৎ করেই ও ও করে একটা কর্কশ কণ্ঠের অর্থ হাসি আমি শুনতে পেলাম। দেখলাম যে দূরের যে জঙ্গল আছে সেই দিক থেকে কেউ যেন দুহাত প্রসারিত করে এগিয়ে আসছে। আমি ভীত সুরে প্রথমেই মৃতদেহের পাশে দ্রুত কাঠ জড়ো করে জ্বালাতে শুরু করলাম আগুন। কিন্তু আমার কপালটা খারাপই ছিল। এতক্ষণ তাও শান্ত পরিবেশ ছিল, কিন্তু এইবার কিন্তু সেইটা আর রইল না। হু হু করে বাতাস বইতে শুরু করলো। আমি প্রাণপণে আগুন জ্বালাবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ওই দেহগুলোর মধ্যে থেকেই একটা কান ফাটানো চিৎকার ভেসে এলো। ওই চিৎকার করে উঠল পুরোহিতের মেয়ে। আমি চেয়ে দেখলাম যে তার দুই চোখে গনগনে আগুনের শিখা। ওইদিকে বাড়ির সকলেই এমনকি সুধা অতি ভীত হয়ে নিজের স্বামীর বুকের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। বাড়ির সকলেই জড়ো হয়েছে এক জায়গায়। আপনার কি গাত্রবন্ধন করা ছিল ঠাকুরমশাই? হ্যাঁ, ওই একটি কাজ আমি করেই রেখেছিলাম। আমার পূর্ব অভিজ্ঞতার কারণে আমি জেনেছিলাম যে অপশক্তির সাথে যদি যুদ্ধে নামতে হয় তাহলে ওই কাজটা করে রাখতেই হবে। যাই হোক, আগুন তো জ্বালাতে পারলামই না, উল্টে আমার দিকে ওই মেয়েটা এগিয়ে এলো। বলতে গেলে প্রায় ঝাঁপিয়েই আমার দিকে এসে পড়তো। নেহাত গাত্রবন্ধনটা ছিল বলেই আমার কাছে ঘেঁষতে পারছিল না। এইবার ওই মেয়েটা একটা অট্ট হাসি দিয়ে কর্কশ পুরুষালী কণ্ঠে বলে উঠল, তারানাথ, তুই জানিস না তোকে আমি শেষ করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। এই পরিবারকে আমি একে একে শেষ করব। সুধাকে মারার কাজে যখন আমি নেমেছি তখন ওই কাজটা আমাকে করতেই হবে। চাইলে তুই আমার কাজে বাধা দিতে পারিস। আমি এইবার কিছু না ভেবে সামনে ওই যে মন্দিরটা আছে সেই মন্দিরের চাতালে বসে পড়লাম। আর আমার দিকে এগিয়ে এলো এলোকেশী একটা মেয়ে।
ওই মেয়েটাকে আমি ঠিক দেখতে পেলাম না, কিন্তু সে আমার মাথায় হাত দিতেই আমার মধ্যেকার উদ্বিগ্ন ভাবটা কোথাও যেন উধাও হয়ে গেল। আমার মুখ থেকেই আপনা আপনি একটা মন্ত্র বেরিয়ে এলো। মন্ত্র পাঠ করছিলাম পদ্মবীজের মালায়। আমার দিকে ক্রমশ আঘাত আসছিল। মন্ত্র পাঠ করতে করতে দুই চোখ বন্ধ থাকলেও আমার মনের চোখ দিয়ে দেখলাম উঠোনে নেমে গেল সেই এলোকেশী মেয়েটা। এইবার কোত্থেকে একটা কঙ্কালের মাথা গড়িয়ে গড়িয়ে আমার দিকে এগিয়ে এলো আর ঘিরে ধরলো আমাকে চারপাশ থেকে। আর তাদের চোখ থেকে বেরিয়ে এলো একটা বৈদ্যুতিক দ্যুতি। ওই দ্যুতি আমার দেহে পড়তেই আমি পারলাম না নিজেকে সামলে রাখতে। আমার মাথা ঝিমঝিম করে উঠল, আর সেই সাথেই আমি আমার কানের কাছে শুনতে পেলাম সেই অট্টহাসির শব্দ। কিন্তু তারপরই একটা হুঙ্কারের শব্দও পেলাম, আর বাজও পড়লো উঠোনে। ওই সময় আমি চেয়েছিলাম, দেখলাম দুটি মৃতদেহ যেখানে অপশক্তির বলে বলিয়ান হয়ে উঠে বসার চেষ্টা করছিল, ওই সময় তাদের ওপর পড়লো বাসটা, আর এই বাজের আগুনে ঝলসে গেল তাদের দেহটা। আমার মনের মধ্যে কেউ যেন বলে উঠল, তারানাথ, তোমার এইবার উঠে ওই কঙ্কালের মাথাগুলো দূরে ফেলে দিতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আমিও ঠিক তাই করলাম। উঠে গিয়ে ওই কঙ্কালের মাথাগুলোকে দূরে লক্ষ্য করে ফেলে দিলাম। আর ওই সময় যে ঝড়টা দিয়ে এসেছিল সেটা ধীরে ধীরে কমেও এলো, আর উঠোনে জড়ো করে রাখা কাঠকুটোগুলো জ্বলে উঠলো আপনা থেকেই। আর আমার মনের কোণে বিরাজ করতে লাগলো একটা অপার শান্তি। দূর থেকে দেখলাম যে কেউ যেন ছুটে আসছে আমাদের এইখানে। সে দ্রুত আস্তে আস্তে ঘরের উঠোনে এসে প্রবেশ করলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠোনের এক পাশে দাঁড়িয়ে থাকা সুধা নিজে বেশ অবাক হয়ে বলে উঠল, দিগন্ত। সে এসে লুটিয়ে পড়ল সুধার পায়, তারপর অশ্রু জলে গাল ভিজিয়ে বলল, সুধা, তুই আমাকে ক্ষমা করে দে, আমায় বাঁচাও তোমরা। যদি তোমরা না বাঁচাও তাহলে আমাকে এই পিশাচ তান্ত্রিক শেষ করে দেবে। আমি নিজেই তোদের বংশকে ধূলিসাৎ করতে গিয়ে ষড়যন্ত্র করতে গিয়েছিলাম। আমার বন্ধু যে কিনা মস্ত এক তান্ত্রিক হয়েছে, তার সাথে ষড়যন্ত্র করেই তোদের প্রত্যেকের উপর আমি অভিশাপ দিতে চেয়েছিলাম। আমি এইবার ক্রুদ্ধ হয়ে হুঙ্কার ছেড়ে বলে উঠলাম, তোমারই নাম তার মানে দিগন্ত? আচ্ছা, তাহলে তুমি এতক্ষণ কই ছিলে? আমি গ্রামের বাইরে যে জঙ্গলটা আছে ওইখানেই ছিলাম। আসলে আমি এইখানেই ভাই ফরমাস খাটতাম। কিন্তু আমাকে বাবু ওনার বাড়ি থেকে একটা সোনার গয়না চুরি যাওয়ার কারণে আমাকে অনেক অপমান করেছিল। তারপর গ্রামের পশ্চিমে যে ওই 2 বিঘা জমি ছিল ওইটা নিয়ে নিয়েছিল জোর করে। আমাকে অনেক লাঞ্ছিত হতে হয়েছিল। ওই কারণেই আমার মাথা গরম হয়ে উঠেছিল। আমি ক্রুদ্ধ হয়ে তন্ত্রক্রিয়া করে এদের পরিবারে আগুন ধরাবো বলে বদ্ধপরিকর হয়ে উঠেছিলাম। কিন্তু সেইটা করে যে নিজেই নিজের পায়ে কুড়ুল মারছি সেটা বুঝতে পারিনি। আমি এতক্ষণ ধরে এই তান্ত্রিকের ডেরাতেই ছিলাম, কিন্তু এখন ওইখানে বসে আমারই নিজের কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল। আমার ওই বন্ধু তান্ত্রিক এইবার বদ্ধপরিকর হয়ে আপনাকে পরাস্ত করতে চেয়েছিল। শেষমেশ সে না পেরে উঠে আমাকে বলে উঠল, এই দিগন্ত, এই ছুরি দিয়ে নিজের আঙুলের একটুখানি কেটে নে তো, আর নিজের দেহের রক্তের ফোঁটা এই আগুনে ফেলে দে, তাহলেই তোর কাজ হবে। আমিও না জেনে ওই কাজই করলাম। আমি এইবার তার দিকে তাকিয়ে রইলাম, আর দেখলাম যে কেউ তার দিকে ওঁত পেতে বসে আছে শিকারী দৃষ্টি দিয়ে। আধার করে এলেও বিপদ মোটের ওপর কেটে গিয়েছিল। আমার মাথার ওপর থেকে চাঁদের জ্যোৎস্নার কিরণ পড়েছিল, আর ওতে শুধুমাত্র আমি দেখতে পেয়েছিলাম যে বিপদ এখন শুধু দিগন্তেরই। আর ওই বিপদের মুখে দাঁড়িয়ে সে সম্পূর্ণ অজান্তে নিজের ভুল স্বীকার করে যাচ্ছিল। সে আবার বলে উঠল, ঠাকুর মশাই, আমার ওই রক্তদানের পরে আমার ওই বন্ধু তান্ত্রিক 2 বার বাহু তুলে হো হো করে অট্টহাসি করে উঠল। তাকে যেন আমি চিনতে পারছিলাম না। সে তার রক্ত জবার মতন দুটো চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছিল, আর সেই কারণেই ওইখানে আমার থাকতে কেমন যেন ভয় করছিল। আর আমার দুধ ঘি খাওয়া শরীরটা ধীরে ধীরে কেমন যেন রক্তশূন্য হয়ে যাচ্ছিল। আমি বলে উঠলাম, আমার সাথে কি হচ্ছে? আর তুই ওভাবে হাসছিসই বা কেন? কিরে?
কিন্তু সে কোনো উত্তর দিল না। জঙ্গলের বাইরে শিয়াল ডেকে উঠল, আর তার ঘরেই টাঙিয়ে রাখা ওই কঙ্কালটা বিশাল বেগে ঘুরতে লাগলো দড়ি থেকে। তারপর তার মাথাটা ঘুরে আমার দিকে স্থির হয়ে গেল। ওই কঙ্কালের দৃষ্টিতে ফুটে উঠল গনগনে অগ্নিদৃষ্টি। আমি ওইখান থেকে ছুটে পালিয়ে এলাম, কিন্তু শরীরে বেশ দুর্বলতা অনুভব করছিলাম। হয়তো আমি আর বাঁচব না। আমি তাই সকলের কাছে ক্ষমা চাইছি আমার কৃতকর্মের কারণে। এই কথা বলতে বলতে সে যেন কখন ধীরে ধীরে ঘরের বাইরে চৌকাঠে গিয়ে পৌঁছালো, এটাই সে নিজেই জানতে পারলো না। আসলে সে পায়চারি করতে করতেই কথা বলছিল, আর ওইটাই ছিল তার মস্ত বড় ভুল। হঠাৎ করেই বাইরের আঁধারের মধ্যে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদের শব্দ হলো, আর মট করে শব্দ হলো আরেকটা। তারপর একটা অট্টহাসি করে উঠল কেউ যেন। তারপর সবকিছুই আবার আগের মতো শান্ত হয়ে উঠল। আঁধারের বুকে ফিরে এলো ঝিঁঝির ডাক। আমরা সদল বলে হ্যারিকেন ঝাড় লণ্ঠন নিয়ে এগিয়ে গেলাম সেইখানে। সবার আগে সুধা পৌঁছেছিল। সে আমার আগে পৌঁছে তো অবাক একেবারেই, চিৎকার করে বাড়ি মাথায় তুলল। এই চিৎকার শুনে আমি আর বাকিরাও দেখলাম যে দিগন্তের মুন্ডুহীন দেহটা পড়ে আছে মাটিতে। তারপর কি করলেন ঠাকুরমশাই? কি আর করবো কিশোরী, দিগন্ত যে এমনিতেই শাস্তি পেত। একটা কথা মনে রাখবে, এই যে যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। দিগন্ত তার কুকর্মের ফলই পেয়েছে, আর পুরোহিত আর তার কন্যার মৃত্যুর কারণে সেই তো অনেক অংশে দায়ী। পরদিন সকালে ওই বাড়িতে পুরোহিত মশাই আর তার মেয়ে দুজনের দেহ নিয়ে চলল ওই বাড়ির সকলেই। সৎকার করে নিয়ে তারপর ওইখানে থেকে ফিরতে ফিরতে আমরা ফিরে এলাম। অবশ্যই তান্ত্রিককে ওই ত্রিসীমানায় আর দেখতে পাইনি। আমাকে শুধু এইবার নতজানু হয়ে প্রণাম করে বলে উঠল, ঠাকুরমশাই, আপনার দয়াতেই বেঁচে গেলাম। আপনি চাইলে আমাদের বাড়িতে কিছুদিন আতিথ্য গ্রহণ করতে পারেন, তাহলে অনেক ভালো লাগবে। কথাটা শুনে আমি মৃদু হেসে ওই অনুরোধ উপেক্ষা করেই বললাম, না না, সেটা হয় না সুধা। জানি তোমরা সকলেই আমাকে অনেক অনুরোধ করছো, কিন্তু আমি বৈরাগী মানুষ, আমার দ্বারা গেরস্ত বাড়িতে থাকা সম্ভব নয়। সে আমার জন্য পথের খাবার বেঁধে দিয়ে বিদায় দিল। ওই একটি ঘটনা আমার অনেকদিনই মনে ছিল। ঠাকুরমশাই গল্প শেষ করলেন। কিশোরী আর আমার মুখে কোনো কথা ফুটছিল না। আমরা উঠে দাঁড়ালাম। তারপর ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে বলে উঠলাম, আজকের গল্পটা সত্যি অভিনব মনে হয়েছিল ঠাকুরমশাই। আবার তাহলে একটা নতুন এর চাইতেও ভয়ঙ্কর গল্প শুনবো এসে। আমার পাসিং শোটা যেন দক্ষিণা স্বরূপ পাই হে। হ্যাঁ হ্যাঁ।